তিলো নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় না দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। সে কারোর সামনে নিজের স্বাভাবিক প্রকাশ ভঙ্গিমায় কোনো বিকার আনবেই না। এই চুক্তিটা সে নিজের সাথে করেই ফেলেছে। এরপরও মাঝে মাঝে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, তা সে বুঝতে পারছে। তিলো দ্রুত তৈরি হয়ে নিল। সে থাকবে না এখন বাড়িতে। সে নিজের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির বাইরে যাওয়ার আগেই আনিস সাহেবের সাথে ওর দেখা হলো। আনিস সাহেব সবটা বুঝতে পেরেও অনাবশ্যক অবাক হওয়ার ভঙ্গিমায় ওকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস তিল? তিলু নিজের কণ্ঠস্বরকে স্বাভাবিক করেই বলল, আমার বন্ধুর বাড়িতে। আনিস সাহেব কণ্ঠে স্নেহ ঢেলে বললেন। আজকে যাস না। তিলু কিছু সময় থমকে দাঁড়িয়ে কথাটা গুছিয়ে নিল নিজের মস্তিষ্কে। এরপরেই বলল, আজকে যাই আপু, সন্ধ্যার আগে ফিরে আসবো। একটু সহ্য করে নে মা। ভেবে দেখ, তুই না থাকলে কথায় উঠবে এটা নিয়ে। তিলু নিজেও এবার ভেবে দেখলো, আসলে ও না থাকলে কথা উঠবেই। অন্তত ওর ফুপু অর্থাৎ ফাহাদের মা, যার কিনা অভ্যাসী যে কোনো তুচ্ছ বিষয়কে বড় করে উপস্থাপনা করা, সে তুলবেই। এবার বোধহয় তিলু তুলির কেচ্ছায় ছাড় পেতেও পারে। তিলু চলেই গেলে ওরা এটার দুর্বল মনোবলের পরিচয় দেবে। সে অতীত ভুলে এগিয়ে যেতে পারবে না, এমনটাই ভাববে সকলে, যা তিলু একদমই চায় না। খোঁটা দিতে কেউ পিছু হটবে না। তিলু থেমে গেল। সে আর গেল না। তাকে প্রমাণ করতেই হবে সে ফাহাদের পরোয়া করেই না। সেই দিনের অপমান ওকে সম্পূর্ণ ভেঙে দিতে পারেনি। তিলু আনিস সাহেবের দিকে তাকিয়ে শ্লেষাত্মক কণ্ঠেই বলল, ঠিক আছে আপু, আমি যাচ্ছি না। আনিস সাহেব তিলোর এই সিদ্ধান্তে যেন খুশিই হলেন। তিলোকে একটা মমতা মিশ্রিত এবং তিনি যে ওর সিদ্ধান্তে খুশি এমন প্রকাশ্য হাসি উপহার দিয়ে আবারও বাজারে বের হলেন মিষ্টি কিনতে। তিলো ফিরে এলো নিজের রুমে। সেই অপমানটা তিলো আজও ভুলতেই পারেনি। তিলোর হঠাৎই মনে হলো, ও কি সত্যি ফাহাদকে এতটা ভালোবেসে ছিল কখনো? ফাহাদের অপমানে ও আসলে লজ্জিত। আর কি বা হতে পারে সে? সে সত্যি কখনো মরতে চাইনি ফাহাদকে হারিয়ে। তাহলে তো উপায় ছিল মরার, কিন্তু ও মরেনি। তিলোর সেদিনের কথা মনে পড়ল, যেদিন ও আর সহ্য করতে না পেরে ফাহাদকে সরাসরি নিজের মনের কথা বলেই ফেলেছিল। ফাহাদ, তিলোর ফুপু আর ফুপা এসেছিল যেদিন তিলোদের বাড়িতে ফাহাদের বিয়ের দাওয়াত দিতে, সাথে চাচাদের বাড়ির সবাই, দাদি সমেত। ফাহাদ ফুপুর একমাত্র ছেলে, তাই আয়োজনটাও বড় করেই করেছেন তারা। তিলো জানতো ফাহাদের জন্য মেয়ে দেখা হচ্ছে। যেদিন থেকে জানতো সেদিন থেকেই ওর ভেতর তীব্র অসন্তোষ এবং অস্থিরতা শুরু হয়। তিলো কিশোরী বয়স থেকেই ফাহাদের প্রেমে পড়েছিল। মধ্যবিত্তান্তরা আসলে বোধহয় প্রথম প্রেমের স্বাদ পায় কাজিনের থেকে। তিলো নানাভাবে ফাহাদকে বোঝানোর চেষ্টা করেছে, কোনো কিছুতেই লাভ হয়নি। আসলে এটা পূর্ব পরিকল্পিত এবং ইচ্ছাকৃতই ছিল। ফাহাদ বুঝেও বারবার না বোঝার ভান করেই গিয়েছে। তিলো বুঝতে পারতো বিষয়টা। সেই দিন যখন ওরা তিলোদের বাড়িতে আসলো, তিলো চোখের বসেই কাজটা করেই ফেলেছিল। ফাহাদ তখন তিলোদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। ঠিক দাঁড়িয়েছিল না, ও তখন কলির সাথে একান্তে কথা বলতেই ছাদে একা উঠেছিল। তিলো এমনই একটা সুযোগ চাচ্ছিল মনে মনে। সেও একান্তেই ফাহাদকে বলতে চায়। ফাহাদ কথা শেষ করেই ফোনটা পকেটে রেখে রেলিংয়ের ওপর হাতের ভর দিয়ে দাঁড়িয়ে পরন্ত বিকেলে লাল টুকটুকে সূর্যটার তরুণ রঙিন আকাশটা দেখছিল। কলির সাথে কথা বলেই মনটা ফুরফুরে ছিল তার। মাঝে মাঝে কিছু কথা মনে পড়ে মুচকি মুচকি হাসছিল। তিলো ওর কথা শেষ হওয়ার অপেক্ষায় ছিল এতক্ষণ। ও ছিল সিঁড়ি ঘরের সাথে লাগোয়া চিলে কোঠায় দাঁড়িয়ে। ফাহাদের কথা শেষ হতেই ও ফাহাদের পাশে এসে দাঁড়ালো। ফাহাদ আগেই টের পেয়েছিল ওকে। তিলো শরীর থেকে হু হু করে বাতাসের সাথে মিলিয়ে যাওয়া আচ্ছন্ন করে দেওয়া ক্ষমতাযুক্ত পারফিউমের সুঘ্রাণটা আগেই ফাহাদের নাকে এসে ঠেকেছে। ফাহাদ ওর দিকে না তাকেও বুঝতে পেরেছে তিলো আজকে সেজেছে। সে ফাহাদের পছন্দের লাল খয়েরি রঙের একটা শাড়ি পরেছে, হালকা মেকআপ করেছে। ফাহাদ মৃদু হেসে ওর দিকে না ফিরেই বলল, তিলোত্তমা, আজ এভাবে সাজলে যে? তিলোত্তমা। হ্যাঁ, ফাহাদ ওর ভালো নাম ধরেই ডাকে। তিলো জানে যে ফাহাদ জানে তিলোর সাজের কারণ। এরপরও অমূলক একটা প্রশ্ন করলো। তিলো যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করলো, কিন্তু সেই অসভ্য মস্তিষ্ক, সে যে মাঝে মাঝে বেপরোয়া হয়েই ওঠে। সম্পূর্ণ অযাচিতভাবেই তিলো নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফাহাদের একটা হাত নিজের দুই হাতের
স্যান্ডউইচের মতো করে আঁকড়ে ধরলো। ও জানে না তখনও কি করছে, কেবল ওর মস্তিষ্ক বলছে তিলো কিছু করো, কিছু করো, বড্ড দেরি হওয়া যাওয়ার আগেই। তিলো এতদিন ফাহাদের জন্য জমিয়ে রাখা সমস্ত ভালোবাসা তার চোখ জোড়ায় ধারণ করেই নমনীয় আবেদন এবং একই সাথে প্রেমময় কণ্ঠেই বলল, ফাহাদ ভাই, তুমি কি সত্যিই বোঝো না আমার অনুভূতিগুলোকে? আমি জানি তুমি বুঝতে পারো, এরপরও কেন তুমি আর কাউকে বিয়ে করছো আমায় রেখে? আমি আমার সবটা উজাড় করে তোমাকে ভালো রাখবো, চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে। আমি যে থাকতে পারবো না তোমাকে ছাড়া। কেন বোঝো না তুমি? আমি জানি আমি দেখতে খারাপ, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার অনুভূতিগুলোর চেহারা এমন নয়। আমি সত্যি তোমাকে ভালো। কথাটা তিলো শেষ করতেই পারল না। ফাহাদ এক টানে নিজের হাতটা ওর হাতের তৈরি খাঁচা থেকে মুক্তি করে নিল। তিলোর হঠাৎই বোধহয় হলো সে কি করলো এটা। কথাগুলো বাড়াবাড়ি পর্যায়ের ছিল, যেগুলো তিলোর গভীর আবেগের প্রকাশ রূপ, তিলোর নিয়ন্ত্রণহীন আবেগের পঙ্গুক্তিমালা। হয়তো বাধা না পেলে সেটা আরো বিস্তৃতই হতো। ফাহাদের চোখ জোড়া, সেটাই তো তিলোকে নেশাগ্রস্ত বানিয়ে ফেলার মাদক। তিলোর লজ্জায় এখন নিজেকে নিজেই খুন করতেই ইচ্ছা করছে। সে বোকামি করেছে, সে তৎক্ষণাৎ নিজেকে সামলে সে যে দুঃখিত সেটা প্রকাশ করতে যাবে তার আগে তিলোর গোল গাল মুখটায় একটা থাপ্পড় পড়ল। তিলো নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগও পায়নি। ফাহাদ দাঁত কিরমির করেই বলে উঠল, তোর সাহস কি করে হলো রে তিল? লজ্জা মাথাকে বসে আছিস নাকি? তিলো আবারও কিছু বলার চেষ্টা করলো। ফাহাদ সে সুযোগ ওকে দিলই না। সে আবারও বলল, নিজেকে তো রোজই আয়নায় দেখিস, স্বীকার করলে। এরপরও কিভাবে তুই আমার পাশে দাঁড়াতে চাস? এই শিক্ষা দিয়েছে মামা মামি তোকে? আমার বিয়ে ভাঙাতে চাস? তোর রূপ তো কেউ পছন্দ করে না, এরপরও। তিলো আবারও কিছু বলবে তখন ফাহাদ সেখান থেকে চলে আসতে আসতেই বলল, বড্ড বেশিস তুই। আজ এর একটা ভেদ করেই আমি ছাড়ব। তিলোর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ভুলটা করেও যথেষ্ট লজ্জিত, লজ্জায় কথা বলতেই পারছে না। আসলে ও চায় কি ও নিজেও বুঝতেই পারছে না। ফাহাদের বিয়ে ভাঙতেও পারবে না, তবুও এই বৃথা চেষ্টার মানে কি? তিলো তখনও বুঝতেই পারেনি ফাহাদের এই আচরণটুকু ছিল আসলে কোনো কিছুর শুরু, কিছু একটা শুরু। ফাহাদের এই আচরণটুকু কিছুই নয় আসলে। তিলো নিজের চোখ মুছে নিচে গেল। ফাহাদ আগে নেমে এসেছে, কাজল লিফটে ওকে এখনই বরং বাজে দেখাচ্ছে। তিলো নিচে নামতেই তিলোর গালে দ্বিতীয় থাপ্পড়টা পড়লো, যেটা নাসিরা পারভিন দিলেন সবার সামনে লিভিং রুমে দাঁড়িয়ে। তিলো হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। উনি নিজেও কেঁদে দিয়ে চিৎকার করেই বললেন, বেহায়া মেয়ে কোথাকার! এই শিক্ষা দিয়েছি আমি তোকে? ভাইকে নিয়ে এমন কথা ভাবলি কি করে? ভাইকে এই প্রস্তাব কোনো কলঙ্কই দেয় না। আমার পেটের কলঙ্ক তুই, নষ্টা মেয়ে কোথাকার, হারাম বেশ্যা! নিজের মায়ের মুখে গালিগুলো তিলোর গায়ে খুব লাগলো। নাসিরা পারভিনকে আনিস সাহেব শান্ত করার চেষ্টা করেই যাচ্ছেন। তিলোর আরো বেশি কান্না পাচ্ছে। সত্যি মনে হচ্ছে ও মরেই যাক। তিলো আরো বুঝতে পারলো ফাহাদ ঘটনাকে আরো রং চড়িয়ে বর্ণনা করেছে। না হলে নাসিরা পারভিন এমন কুৎসিত ভাষায় গালিগালাজ করার মতো মহিলা নন। তিলোকে ওর ফুপু দাদি চাচিও অনেক কিছুই বলল, যার এক বর্ণ ওর কানে ঢোকেনি। ও তো কেবল ওর মায়ের দেওয়া আঘাতটা সামলাতে মরিয়া। তখন মনে মনে তিলো বেশ সময় সেখানেই দাঁড়ালোই না। ও নিজের ঘরেই চলে এলো, দরজাটা বন্ধ করে সেই দরজাতে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়লো। এখন আর ও কাঁদছে না। ফাদের মুখটা চোখের সামনে ভেসে উঠল। তিলোকে যখন কথা শোনানো হচ্ছিল সে তখন ছিল একদমই নির্বিকার। তিলো সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। ফাদ কতটা রং চড়িয়েছে সেটা তিলো তার মায়ের বলা গালিগুলো থেকেই আন্দাজ করতে পারছে। জঘন্য প্রস্তাব, সেটা তিলো কখন দিল? তিলো যেন কাঁদতেও ভুলে গিয়েছে। ঘটনার পর ওরা আর বসলই না, ফিরে গেল সকলে। এরপর তিলোর দরজায় নক পড়লো। তিলো প্রথমে নিজের ধ্যানে থাকায় শুনতেই পেল না, তবে আনিস সাহেব ডাকাডাকি শুরু করতেই ও আর ওনার ডাক উপেক্ষা করতেই পারল না। তিলো দরজা খুলে দিলেই আনিস সাহেব ওনার রুমে ঢুকলেন। তিলো কিছু বললই না। আনিস সাহেব স্নেহ মিশ্রিত কণ্ঠেই বললেন, ছোট মা, আমি জানি তুমি এমন কোনো কথা ফারাদকে বলনি। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু এমন কথা বলার মেয়ে তুমি নও। সে বিশ্বাস আমার কাছে আছে, কারণ আমি তোমার বাবা। যে যাই বলুক মা, তুমি কিন্তু ভেঙে পড়বা না।
তিলো এবার আর নিজেকে সামলাতেই পারল না। ও শরীরের হাড়গুলো যেন উবে গিয়েছে। ও আনিস সাহেবের সামনেই হাঁটুক ভেঙে বসে পড়লো হঠাৎ। ডুকরেই কেঁদে উঠল। আনিস সাহেবের হৃদয় ভেঙে গিয়েছে মেয়েকে এইভাবেই কাঁদতে দেখে। তিনি বুঝতে পেরেও তখন কিচ্ছু বলতে পারেননি। ফাহাদ অপরাধী হয়ে যেত না হলে, আর তাদের আত্মীয়তার সম্পর্কটুকু নষ্ট হতো। কারণ সংখ্যাগরিষ্ঠ ও সম্পর্ক ফাহাদ পেত। প্রথমত উপলক্ষটা ফাহাদ কেন্দ্রিক, এবং তার থেকেও বড় কারণ বাড়িতেই ছেলেদের পক্ষ নেওয়া হয় বেশি। মূল মুরব্বীরা তারা ফাহাদের পক্ষে। ফাহাদও হয়তো এতটা ভেবে ভাবেনি। মানুষ একটা শুনে রং চড়াতে গিয়ে মাঝে মাঝে একটু বেশি করে ফেলে। সেটা হতে পারে অনিচ্ছাকৃত বা হয়তো ইচ্ছাকৃত। তিলোর পক্ষে সেটা তার সেই অপমানটুকু নথিভুক্ত হতে সময় নেয়নি। এখন তার আত্মীয় স্বজনরা সকলেই তিলোকে তেমন একটা মেয়ে ভাবছে যেমনটা তারা ভেবে থাকে রাস্তার পতিতাদের। তিলো ভেবে অবাকই হলো, ফাহাদ সকলের সামনে এমন কথা বললো কিভাবে? তার মুখে বা রুচিতে কি বাঁধেনি? নাসিরা পারভিনও তখন নিজেকে আটকাতেই পারেননি। আসলে তখন ওনার এক মুহূর্তের জন্য ফাহাদের কথাগুলো সত্যি বলেই মনে হয়েছিল। উনি ঘটনার পর থেকে অপরাধ বোধেই ভুগছেন। তিলোর সামনে দাঁড়ানোর ক্ষমতাই যেন তিনি হারিয়ে ফেলেছেন। রাতে তিলো চোখের পাতা এক করতেই পারেনি। কাঁদতে কাঁদতেই ওর আর এখন কান্নার শক্তিটুকুও নেই। রাতে খায়নি। আনিস সাহেব বারবার সেধেছেন, কিন্তু ওকে কোনোভাবেই খাওয়াতেই পারেননি। রাত 2:30টার দিকেই তিলোর ফোন বেজে উঠল। তিলো চমকেই উঠল। হঠাৎ এই যান্ত্রিক আওয়াজটাই তিলো অতি ধীরে ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে ফাহাদ ভাই নামটা সগর্বে ভেসে উঠেছে। তিলো এই নাম্বারটা একসময় সেভ করেছিল ফোনে, কিন্তু আজ পর্যন্ত কখনোই এর আগে এই সৌভাগ্য হয়নি নিজের ফোনের স্ক্রিনে এইভাবে এটা দেখার। সব সময় তার এমন একটা প্রত্যাশায় ছিল, কামনা করতো এই কলটা। আজ তার সেই বাসনা পূরণ হওয়ায় যেখানে তার খুশি হওয়ার কথা ছিল, সে আসলে হতেই পারল না। বরং তার বদলে তাকে এক রাশ ঘৃণা ঘিরে ধরল। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল সে। কট করেই কলটা কেটে দিয়ে ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিল। সে এই কল রিসিভ করবেই না, কখনোই না। তিলো আবারও কান্না পাচ্ছে। ও আবারও কাঁদছে। কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়েছিল। তবে সে ঘুমটা খুব ভালো হয়নি। ভোরবেলাতেই ওর ঘুম ভেঙে যায়। আর বরাবরের অভ্যস্ততায় খাতিরে ও হাতে ফোনটা তুলে নেয় ধাতে সময় দেখার জন্য। ফোন হাতে নিতেই ওর চক্ষু চড়ক গাছ। ফাহাদ পুরো 48টা কল করেছে ওকে। ও যখন তখনও ফোন ধরেনি, ফাহাদ ওকে ভয়েস মেল পাঠিয়েছে। তিলো একবার চিন্তা করলো এই মেলটা ওপেন করবে কিনা। পরে আবারও কিছু ভেবে ও মেলটা ওপেন করলো। ও আসলে লোভ এবং কৌতূহল কোনোটাই সামলিয়ে রাখতেই পারেনি। মেলটা ওপেন করেই ও ফাহাদের কণ্ঠ শুনতে পেল, যেখানে স্পষ্ট অনুতপ্ততা বোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে কাজটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতই ছিল। ফাহাদের স্বীকারোক্তিটা ছিল, তিলোত্তমা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস কর বোন, আমি নিজেও বুঝতে পারিনি বিষয়টা এতটা গুরুতর হয়ে উঠবে। আমার কথার অর্থ আরও গভীরভাবে সকলে ভাববে। আমি বুঝে কথাগুলো বলিনি। আমি সত্যি দুঃখিত। হ্যাঁ, আমি তোকে বোন হিসেবে ভালোবাসি। তুই কেন বুঝিস না? তোকে কোনো দিনও আমি বোন ছাড়া আর কোনো নজরে দেখিনি, আর কখনো দেখতেও পারবো না। জানিস তো তিলোত্তমা, তোর নামটা আমার দেওয়া। তুই জন্মেছিলি আমি যখন কেবল 6 বছরের ছিলাম, যে সময়টায় আসলে কোনো শিশু তার একটা ভাই বা বোন চায়, বুঝতে শেখে ভাই বোন থাকার আনন্দটা। তোকে ওটি থেকে বের করে নিয়ে এসে যখন ছোটো মামার কোলে দেওয়া হলো, আমি উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিলাম তোর দিকে। সাদা তোয়ালে মোড়ানো, ঘন কৃষ্ণবর্ণ আর অনেক ছোট, এত ছোট যেন কয়লার একটা টুকরা। তুই প্রিমেচিওর ছেলে। আমি তখনও ভালো পড়াশোনা জানতাম না, তবুও নাম দিয়েছিলাম কোনো এক দৈব উপায়ে হয়তো তিলোত্তমা। সংস্কৃতি যার অর্থ তিলির বীজ। তুই শেষ সময় থেকে কেবল আমার বোনই ছেলে, এখনও আছিস এবং ভবিষ্যতেও থাকবে। আমি তোর অনুভূতিগুলো বুঝতে পারি, কখনো প্রশ্রয় দেয়নি। আজ যখন তুই সীমা লঙ্ঘন করে ফেলেছিস, তখন আসলে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। মুখে যা এসেছে বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দে। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নেব আজকের জন্য, কিন্তু আমার তোর থেকে পাওয়া ক্ষমাটার বেশি প্রয়োজন। এতটুকু বলার ছিল, বিনিময় হবে না হয়তো। কেবল আমি বললাম, আমাদের আসলে আর কিছু বলার নেই নিজেদের ভেতর। ভালো থাকিস বোন, দোয়া করি
খুব ভালো একজন যে তোকে পরিপূর্ণ মর্যাদা দিতে পারবে তেমন একজন জীবন সঙ্গীকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যা। ভয়েস মেলটা এখানেই সমাপ্ত। কথাগুলো তিলকে আরেকবার আঘাত করলো। আসলে কখনোই ফাহাদ ওকে ভিন্নভাবেই দেখেনি। তিলোর এটা ভেবেও লজ্জা করছে যে সে আসলে কতটা বেহায়া। ফাহাদ পরদিন তিলোর বাড়িতে এসে সকলের কাছে ক্ষমা চেয়ে গিয়েছিল। নিজের বাড়ি এমনকি বড় চাচার বাড়িতে পর্যন্ত গিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। এই সাহসটুকু অর্জন করতে ফাহাদের একদিন সময় লেগেছে। নিজের সাথে যুদ্ধ করে জয়ী হতে হয়েছে। তবে সকলেই তখন জেনে যায়, যারা যারা জানতে বাকি ছিল আর কি, যে তিলো ফাহাদকে ভালোবাসে। ফাহাদের এত কথাও তিলোর ওর প্রতি অনুভূতিগুলোকে হত্যা করতে পারেনি কখনো। তিলো প্রকাশ করেই না, কিন্তু মনের কুঠুরিতে আজও ফাহাদের জায়গাটা সংরক্ষণ করে রেখেছে। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারেনি সেখান থেকে, যা এখনো তিলোকে ক্ষণে ক্ষণে নির্জীবতা অনুভব করাতে যথেষ্ট, যা তাকে জীবনটা অর্থহীন মনে করে মাঝে মাঝে। আজ যে কলিকে ফাহাদের পাশে দেখে তিলোর ভেতরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাবে, চুরমার হবে ভেতরটা। তার আকৃতি হারিয়ে কেবল একটা আবর্জনার স্তূপ সদৃশ্য স্তূপেই পরিণত হতে চলেছে। এটা সকলেই বুঝতে পারা সত্ত্বেও প্রত্যেকেই নির্বিকার। তারা উপায়হীন। একদিন থেকে আনুষ্ঠানিকতা পালনে অলিখিত এবং প্রায় অঘোষিত একটা নির্দেশ তাদের উপর আছে, যা তিলোর জন্য কখনোই পালন না করা হবেই না। দুপুর হতে না হতেই ওরা আসতে শুরু করেছে। তিলোর জীবনের চরম অপমানের দিন অনেক উপস্থিত ছিলই না, আজ সেও এসেছে। তিলোর একবার মনে হলো সে অনেকে কল করে ডেকে আনে, কিন্তু সে এমনটা করলো না। এখানে তিলোই গুরুত্বহীন। এরপর ওর বন্ধুদের ডাকা চলেই না। তিলো নিজের রুম থেকে বেরই হয়নি। বাইরে কোলাহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফাহাদের মাইকের মতো কণ্ঠস্বর তিলোর কানে প্রবেশ করছে বারংবার। এত কেবল কানে প্রবেশ করছে না, তিলোর মস্তিষ্কে ঢুকে সেখান থেকে হৃদয় আঘাত হানার সংকেত যাচ্ছে একের পর এক। তিলো আর নিতেই পারছে না। ফোনটা হাতে তুলে নিয়ে ড্রয়ার খুলে ইয়ারফোনটা বের করলো। এক মুহূর্ত সেটার দিকে তিলো তাকিয়ে চিন্তা করলো ফাহাদের জানা উচিত। সেদিন তিলো ওর মুখেই কেবল বলেছিল যে ও ফাহাদকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আসলে সে মন থেকে করতে পারেনি। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো। এটা ফাহাদের জানা না জানার মধ্যে কোনো পার্থক্য রচনা করেই না আসলে। তিলো ভোডাফোনের পুরান জনপ্রিয় অডিওগুলোর ওই সাদা সাদা কার্টুনের মাথার মতো দেখতে ইয়ারফোন দুই কানে গুঁজে নিল। সে নিজেকে কড়া শাসনে রেখেছে। আজ কোনো ছ্যাঁকা খাওয়া গান শুনবে না, নিজেকে আনন্দ দেবে সে। তিলোর কপালটা খুব একটা ভালো না হয়তো। কিছু সময় পরেই ওর ডাক পড়লো। ওকে ডেকেছে ওর ফুপু, তাই ডাকতে এসেছে তুষার ওর মায়ের আদেশে। তিলোর দুই কানের ইয়ারফোন থাকায় প্রথমে কিছু শুনতেই পেল না। একটা গান শেষ হয়ে অপর গান শুরু হওয়ার মাঝখানেই তুষারের ডাক কানে এলো ওর। তিলো বিরক্ত হয়ে দরজা খুলে দিলে তুষার ফিচেল হেসেই বলল, আম্মা তোকে ডাকছে। তিলো তুষারের ধৈর্য দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায়। বিশেষ করে ওর ধৈর্যের পরিচয় পাওয়া যায় বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে। তিলোকে এতক্ষণ সাড়া না দেওয়ার জন্য কিছুই না বলে তুষার চলে গেল। তিলোর সংকোচ বোধ হচ্ছে সবার সামনে যেতে, তবুও না যাওয়াটা অভদ্রতা বিধায় রুমের দরজা আটকে ভালো একটা জামা পরিয়ে নিল। ওয়াশরুম থেকে ভালো করে মুখ ধুয়ে ক্রিম মেখে বেরিয়ে এলো। লিভিং রুমে ঢুকেই সবার উদ্দেশ্যে তিলো ছোট্ট করে একটা সালাম দিল। কারো কারো মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে, তো কারো কারো হয়নি। তিলোকে দেখে ওর ফুপু মরিয়ম রহমান ওকে উদ্দেশ্য করেই বলে উঠলেন, এই তো তিল এসে গেছে, এদিকে আয় তো, তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। মরিয়ম রহমান কলির দিকে তাকিয়ে বললেন, কলিমা, এ হলো তিলোত্তমা, তোমার আরেক ননদ। কলি তিলোর দিকে তাকিয়ে হাসি মুখে সালাম দিল। তিলো মেকি হেসে তার উত্তর দিল। সে তিলোকে সবার সাথেই বসতে বলল। তিলো খেয়াল করে দেখলো সবাই একমাত্র অরিকের পাশেই জায়গাটাই খালি আছে। তিলো একবার সেদিকে তাকিয়ে ডাইনিং থেকে চেয়ার টেনে এনে বসলো। অরিক তিলোর আচরণে কোনো এক অজানা কারণে খানিকটা অপমান বোধ করলো, যদিও তার কোনো ধারণাই নেই কেউ বিষয়টা লক্ষ্য করেছে কিনা। তবে অরিকের আরেক পাশে বসে থাকা ওর ছোট্ট ভাই অব্র বিষয়টা ঠিকই খেয়াল করেছে, তবুও সে কিচ্ছু বলল না। ফাহাদ বসেছে কলির ঠিক পাশেই, আর সে অরিকের বাবা আকবর সাহেবের সাথে কথা বলায় ব্যস্ত। মাঝে মাঝে পাশে কলির দিকে ফিরে নিচু স্বরে কথা বলছে। নিশ্চয়ই সে খুব মজার কিছু বলছে হয়তো।
কলি মুখ টিপে হেসে দিচ্ছে কথাগুলো শুনে। ফাহাদ একবারও তিলোর দিকে তাকাচ্ছে না। এটা তিলো খেয়াল করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো কেবল। ভুলটা তো ওর। ও কি অসম্ভব একটা চাহিদা সেটা। তিলো নিজেকে সামলে নিল। এখন এই সমস্ত কথা ভাবাও পাপ। ফাহাদ ওর পাশে বসে থাকা বেগুনি রঙের ঢাকায় শাড়ি পরা সুন্দরী মেয়েটার স্বামী। এখন মেয়েটার কি উজ্জ্বল গায়ের রং, হাসলে কি সুন্দর দেখায় তাকে। চোখে একটা চশমা পরে, এতে আরও মানিয়েছে যেন মেয়েটাকে। মরিয়ম রহমান কথার প্রসঙ্গে তুলির কথা তুলতেই নাসিরা পারভিন আর আনিস সাহেব সেটা সামনে নিলেন কোনো মতেই। ইমনের ঘাড়ের দোষগুলো চাপিয়ে তুলি ততক্ষণে খাবার সাজানোর নাম করে সেখান থেকে বিদায় নিয়েছে। এরপরও মরিয়ম রহমান কলির উদ্দেশ্যে কোনো কারণ ছাড়াই বললেন, তিলের রং তো দেখি এখন খুলছে। কলি, তোমায় কি বলবো, জন্মের সময় ওকে যেমন দেখাতো না, এখন তো বয়সের সাথে সাথে উজ্জ্বল হচ্ছে। নাসিরা পারভিন সম্মতির সুরেই বললেন, তা ঠিক বলছেন আফা, মেয়ের বিয়ের বয়স হচ্ছে, এখন তো রূপ খোলাই। তিলকে উদ্দেশ্য করে বললেন, যা তো তিল, তোর বোনকে সাহায্য কর, মেয়েটা একা একা পেরে উঠবে না। তিলো নিঃশব্দে উঠে গেল সেখান থেকে। নাসিরা পারভিন যে এই প্রসঙ্গে এড়িয়ে যেতেই তিলোকে পাঠিয়েছিলেন তিলোও জানে। এখন না হলে এই কথা চলতে থাকলে ওর দাদিও একসময় আরো অনেক কথাই ওর সাথেই লাগাবে। তিলো রান্নাঘরে এসে দেখে ওদের কাজের মেয়েটি সব কিছু করছে, আর তুলি এক কোনায় দাঁড়িয়ে ঈশানকে কোলে নিয়ে ফিডার খাওয়াচ্ছে আর কাজের মেয়েটাকে নির্দেশ দিচ্ছে। তবে তার কণ্ঠ ইতিমধ্যে ভেঙে গিয়েছে। তুলি এতক্ষণ কেঁদেছে, আর এটা তিলোর বুঝতে একদমই সময় লাগলো না। তিলো তুলিকে সান্ত্বনা দেওয়ার ভাষাই জানে না। সংসারের ছুট ঝামেলা সম্পর্কে ও খুব কমই অবগত। এসবের শুরু কিভাবে, মিটমাট হয় কিভাবে, বা আদৌ হয় কিনা ও কখনো ভেবেই দেখেনি। ছোট থেকে নিজের পরিবারটাকে আদর্শ পরিবার দেখে এসেছে। আত্মীয় স্বজন সহ ওদের বাড়িতে যেই নিয়মিত আছে, সেই বলে তিলোর বাবা মায়ের সম্পর্কটা আসলেই শিক্ষণীয়। ওদের মধ্যকার বোঝাপড়া অত্যন্ত ভালো, যা সংসারটাকে দিন কোনো রকম কোনো সূক্ষ্ম চির ছাড়াই সুন্দর রেখেছে। ওনাদের ঝগড়াও খুব কমই হয়, যতটা হয় বেশি সময় টেকিয়ে না। দুজনের কেউ না কেউ সেটা খুব দ্রুতই নিষ্পত্তির উদ্যোগ নেন। তিলো এমন একটা পরিবার দেখেই অভ্যস্ত। ওর তুলির সংসার নিয়ে কোনো মাথা ব্যথায় নেই আসলে। তিলো ওর দিকে এগিয়ে এসে পড়ল। কি করতে হবে বলি তো আপু? তুলি ঈশানের মুখের দিকে তাকিয়ে বলল, কিছু করতে চাস? হুম। তাহলে প্লেটগুলো সাজিয়ে ফেল, গ্লাসগুলো সাজাবি, আর চামচগুলো নিয়ে যা। তিলো ব্যস্ত ভঙ্গিতে কাজ করতে শুরু করে দিল। কিছু সময় পর ওরা খেতে বসলে তিলো প্রস্থান করলো। ওকে আর ওদের মাঝে খুঁজে পাওয়াই গেল না। ছাদে দাঁড়িয়ে তিলো নিজেকেই দুষেই যাচ্ছে। কেন আজও অবাধ্য চোখজোড়া ফাহাদ ভাইকে দেখে যাচ্ছিল? সে তো সুখেই আছে। তিলো তো তাকে নিজের সমস্তটা দিয়েই সুখেই রাখতে চেয়েছিল। সে তো তাই আছে, তবে কেন তিলোর এখনো কষ্ট হয় ওর জন্য? নিজে মানতে পারছে না এখনো। চোখ জোড়া ভিজে উঠছে আবারও। ভাত ভাইয়ের কথা ভাবছিস? তিলোর ভাবনার মাঝে কখন ওর পাশে অরিক এসে দাঁড়িয়েছে ও খেয়ালও করেনি। কথাটা ওই জিজ্ঞাসা করলো। তিলো চমকে উঠে পাশে তাকিয়ে অরিককে দেখে বিব্রত হয়ে পড়েছে। দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে পড়ল। ভাইয়ার কথা ভাবতে যাব কেন আরিক ভাইয়া? অরিক ছাদের রেলিংয়ের ওপর হাত রেখে হেলে দাঁড়িয়ে পড়ল। পাপ করছিস, আবার মিথ্যে বলে আরও পাপ করছিস। কেন নিজে দোষ করতে লজ্জা লাগে না, কিন্তু স্বীকার করতে লজ্জা লাগে, তাই না? তিলো এবার আরো লজ্জা পেল। মাথা নিচু করে চোখে পুনরায় জমে যাওয়া পানি ছেড়ে দিল। সেগুলো সোজা মাটিতেই পড়ল। অরিক ওর দিকে না তাকিয়ে বুঝতে পারছে ও আবারও কাছে। বিরক্ত হয়ে বলল, এই সিজকাদনি, নাকেমি বন্ধ কর। তিলো ওর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আমার যা খুশি তাই করব, তাতে তোর কি? তুই এসেছিস কেন আমার সাথে গায়ে পড়ে কথা বলতে? বড় ভাই, যা নিজের মতো ওদের সাথে আড্ডা দে। আমাকে বিরক্ত করছিস কেন? তিলো এবার শব্দ করেই কেঁদে দিল। যা থামানোর উদ্যোগ ওর নিজের মাঝে এনে অনেক হতভম্ব হয়ে গিয়েছে ওর আচরণে। ও সাধারণত তিলোর সাথে খুবই কম কথা বলে। এর আগে কতবার কথা বলেছে সেটা ও আঙ্গুলে গুঁড়ে বলে দিতে পারবে। হঠাৎ করে তিলোর থেকে এমন আচরণও আশাই করেনি। ও অবাক কণ্ঠেই বলল, তিল, আমি আরিক। তিলো আরো তেতে উঠলো এতে। আমি জানি তুই কে, বলার কি আছে? তিল, তুই কিন্তু। অর্কের কথা শেষ হওয়ার আগেই সেখানে অব্র এসে উপস্থিত হলো।
তিলোকে উদ্দেশ্য করে বলল। তিল, তোর মা তোকে ডাকছে, যা নিচে যা। তিলো কটমট চোখে একবার অরিকের দিকে তাকিয়ে অব্রকে উদ্দেশ্য করে যাচ্ছি বলেই নিচে নামতে যেতেই অব্র বলে, আমার জন্য কোক ফাটিয়ে দিস তো, তখন খেতে পারেনি। তিলো আচ্ছা বলেই নিচে চলে গেল। অরিক ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল। দেখেছিস মেয়েটা সাহস, আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। অব্র মুচকি হেসেই বলল, আরে ভাইয়া, বোন সে আমাদের, ও বলবে না তো কে বলবে? এটুকু যদি ভাই সে মেনে নিতে না পারিস তাহলে চলবে? অরিক নিজেও জানে না ওর কি হলো। হঠাৎই কণ্ঠস্বর ওর অজান্তেই পরিবর্তন হয়ে গিয়েছে। বিষণ্ণ স্বরেই বলল, ও আমাদের বোন? হুম। ভাঁতো তোর ভাই, ও কি করে তাকে আলাদা নজরে দেখে আর আমাকে নয়? কথাটা বলে অরিক নিজেই চমকে উঠল। ও নিজেকে তিলোর থেকে ফাহাদের জায়গাটাই প্রত্যাশা করে। এটা তো ওর কাছে সম্পূর্ণ অপরিচিত। অপ্র সন্দেহ সুরেই বলল, ফাহাদ ভাইকে যেভাবে দেখলি তুই কি জেলাস? অরিক থতমত খেয়েই বলল, জেলাস মানে? তুই কি মনে করিস আমাকে? কিছুই না, শুধু বলবো মায়ের দিকটাও ভেবে দেখিস। মায়ের দিক মানে? অব্র তুই? এবারও অরিকের কথা শেষ হতে না দিয়ে অপ্র উধাও নিচে চলে যাচ্ছে সে অরিককে সম্পূর্ণ অবজ্ঞা করে। ওদের অধিদায়ত্বনায় পরিপূর্ণ একটা অনুষ্ঠান শেষ হতে হতে বিকাল হয়ে গেল। তিলো চাচা আর ফুপু তাদের পরিবার নিয়ে রওনা হলো এখান থেকে খানিক দূরে তিলো দাদা বাড়ির উদ্দেশ্যে। তারা আজ রাতটা সেখানেই থাকবে। তাদের বাড়ি ফেরা সম্ভব হয়ে উঠবে না আজ রাতে। যাওয়ার আগে আগামী শুক্রবার অরিকদের বাড়িতে দাওয়াত পড়লো ওদের। সেই দিন আবারও একই রকম অনুষ্ঠান হবে, শুধু জায়গা ভিন্ন আর কিছু চরিত্র বদলে যাবে। যেমন সেদিন অতিথি হয়ে যাবে তিলোরা। ওরা বেরিয়ে যাওয়ার আগেই নাসিরা পারভিন কুলির হাতে একটা বড় সড়ো শপিং ব্যাগ ধরিয়ে দিলেন। তিলো আগেই বুঝতে পেরেছিল নাসিরা পারভিন আর তুলি আগের দিন মার্কেটে কুলির জন্যই কিছু কিনতে গিয়েছিল আসলে, সাথে ঈশানের জন্যও। অরিক বেরিয়ে যাওয়ার আগে তিলোর কাছে সেই গলার স্বর একেবারে খাদে নামিয়ে বলল, আজকে ভালো করলি না তিল, ভুলে যাস না আমি তোর প্রফেসর। তিলো কপট রাগ দেখে গলার স্বর নিচু করেই বলল, তোর দম্ভ ভার্সিটিতে দেখাস, এটা আমার বাড়ি, তুই বের হ। অরিক আজ ওর আচরণে একের পর এক চমক পাচ্ছে। যে তিল কারোর সাথে ঠিকমতো কথাই বলতো না, বললেও বিড়ালের মতো মিনমিনে স্বরেই বলতো, আজ যেন তার সমস্ত সংকোচ বোধের দেওয়াল ভেঙে গিয়েছে। ফাহাদের থেকে আঘাত পেয়ে ড্যাম কেয়ার ধরনের একটা মনোভাব তার ভেতর পরিলক্ষিত। অরিক ওর থেকে পাওয়া আচরণটা হজম করতেই সময় লেগেই গেল। কিছু না বলেই চলে গেল। বাইরে এসে নীল গাড়িটার ড্রাইভিং সিটে বসে একবার আর চোখে তিলোর দিকে তাকালো। সবাইকে অবাক করে দিয়ে তিলো মুখে বিরাট এক হাসি ঝুলিয়ে বাইরে দাঁড়িয়ে আনিস সাহেব আর নাসিরা পারভিনের সাথে সবাইকে বিদায় জানাচ্ছে। ভাবটা এমন, পুরো অনুষ্ঠানের ইনচার্জ যেন সেই ছিল এবং সফলতার সাথে সেটা পালন করতে পেরে সে নিজেকে নিয়ে গর্বিত। অনুষ্ঠানের পুরোটা সময় সে খুশিই ছিল এবং আঘাত পাওয়ার মতো কিছু আসলেই ঘটেনি তার সাথে। নাসিরা পারভিন এবং আনিস সাহেব তিলোর এমন আচরণে লক্ষ্য করে মনে মনে এক অদ্ভুত প্রশান্তিই পাচ্ছেন, যেন বড় একটা ভার তাদের উপর থেকে সরে গেল। অনুষ্ঠানটা সফল হওয়ার যতটা না খুশি, তার থেকে এই মুহূর্তে ওনারা বেশি খুশি। রাত প্রায় 1টা বেজে গিয়েছে। তিলোর চোখে ঘুম নেই। হঠাৎ পরিহিত মুখোশটা ওকে আরো বেশি পীড়া দিচ্ছে। নিজেকে ঠেকে হাসি মুখে থাকাটা সময়টা কঠিন ছিল। তিলো তার বারান্দায় বসে আছে। তিলোর রুমের সাথে লাগাওয়া বারান্দাটায় সাদা টাইলসের মেঝের উপরে একটা দেয়ালের সাথে লাগিয়ে ছোট্ট একটা তোষক বিছানা, সেখানে কয়েকটা কুশন আছে। তিলো পরিপাটি করে সাজিয়ে রাখে জায়গাটা। বসার জন্য কেবল এটাই রয়েছে। নিজেকে গুটিয়ে শুয়েও থাকা যায় এখানে। কোনো চেয়ার নেই। একটা এলইডি লাইট জ্বলছে। তিলো দেয়ালটার মাথা ঠেকিয়ে রেখেছে। মাথাটা ভীষণ ধরেছে। এখন ঘুমানো উচিত ও বুঝতে পারছে, কিন্তু ঘুম আসছে না। তিলো চোখ মিলিয়ে আকাশের দিকে তাকালো। তারা ভরা আকাশ, তবে কৃত্রিম আলোয় তাদের বোঝা, তাই তিলো নিজের মনেই হেসে উঠল। রাতটা তার মতোই কালো। তিলো আশেপাশে তাকাতেই এক সময় একটা কালো টিকটিকির বাচ্চা ওর চোখে পড়ল, যেটা সাদা টাইলসের ফ্লোরের উপর থেকে দ্রুত বেগে হেঁটে চলেছে। মাঝ পর্যায়ে সেটা থামলো। শরীরের তুলনায় বড় মাথাটা তুলে কুচকুচে কালো চোখ জোড়া তিলোর উপর আবদ্ধ করলো।
তিলো মুচকি হেসে পাশে মশার জমিয়ে রাখা লাশগুলো থেকে একটা লাশ তুলে ওর আর বাচ্চা টিকটিটার মাঝখানে একটা দূরত্ব রাখলো। কিছুক্ষণ থেকে ওকে মশা কামড়াচ্ছে, এখনো কামড়াচ্ছে, কিন্তু তিলো সেগুলো তাড়ানোর বিষয় কোনো প্রকার উদ্যোগ গ্রহণের তাগিদ অনুভব করছে না। টিকটিকিটা প্রথমে কিছু করেইনি। তিলো পিছনে সরে গিয়ে সেটার দিকে চোখ সরিয়ে নেওয়ার কিছু সময় পর টিকটিকটার বাচ্চাটা সেটা খেয়ে নিল। তিলো সেটা বুঝতে পেরে টিকটিকটার দিকে ফিরে বহুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই আদেশের সুরেই বলল, লুকিয়ে পড়ো চোর কোথাকার। তুমি রাতের রং চুরি করেছো। তুমি রাতের মতোই কালো, তুমি আমার মতোই কালো। লুকিয়ে পড়ো, পুলিশ আসছে। তোমাকে তোমার চুরিকৃত রং নিয়ে খুব কথা শোনাবে আর শাস্তি দেবে। বাচ্চা টিকটিকিটা ওর ভাষা তো আর বুঝতে পারলো না। তিলো বিরক্ত হলো এতে। এই মুহূর্তে ওর ভেতর বাচ্চামি ভাবটা প্রবলভাবে মাথার চাড়া দিয়ে উঠেছে। ও জানি ওর কাজটা অযৌক্তিক, তারপরও ও নিজেকে সেটা করা থেকে বিরত রাখতেই পারছে না। তিলো উঠে দাঁড়ালো। ওকে এতে টিকটিকিটার বাচ্চাটা সরে গেল দূরে। তিলো সেই দিকে না তাকিয়ে কটকট করে হেঁটে রুমে চলে আসলো। পরদিন খুব ভোরে অনি ওকে কল করলো। তিলো তখন সবে ঘুমিয়েছিল সারা রাত জেগে থেকে। ফোনটার স্ক্রিনের দিকে তাকিয়ে অনি নামটা দেখে ওর মেজাজটা মারাত্মক বিগড়ে গেল। তিলো ফোনটা রিসিভ করে কানে ধরতেই কয়েকটা গালাগাল করলো ওকে। অনি অপেক্ষা করছিল ওর গালাগাল শেষ হওয়ার। তিলো থামার পর অনি স্বাভাবিক কণ্ঠেই বলল, শেষ হয়েছে নাকি আরো বলবি? কুটনি, তুই এখন ফোন করলি কেন? আমার আর এখন মনে পড়ছে না। বুঝলাম, ঘুমের মাঝে গলাগলির ভান্ডারও চুরি হয়ে যায়। যাই হোক, শোন, আজ ভার্সিটিতে আসা লাগবে না। রিয়া আর আহাত পালাবে, ওদের নিয়ে কাজে অফিসে যাব। অনির কথা শুনে তিলোর ঘুম ঘুম ভাব সম্পূর্ণ কেটে গিয়েছে। ও তড়িৎ বেগে উঠে বসে উত্তেজিত কণ্ঠে তুতলিয়ে তুতলিয়ে বলল, মানে মানে ওরা পালাবে কেন? আর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? আমি কিচ্ছু জানি না। কেন? তোকে কে বললো? তিলোর প্রশ্নগুলোতে অনি খুব একটা বিরক্ত না হলেও ওর তোতলানোতে বেশ বিরক্ত। অনি বিরক্ত মিশ্রিত কণ্ঠেই বলল, ব্যস্ত হচ্ছিস কিল্লাই? ঠিক কইরা কম যায় না? তিলো রাগান্বিত স্বরেই বলল, তোর ফাজিল মার্কা ভাষা বাদ দিয়ে বল সবটা। অনি খুনোর স্বরে বলতে শুরু করলো, আরে আহানের আব্বু আম্মু গিয়েছিল রিয়াদের বাড়িতে। রিয়ার আব্বুর কাছে সময় চেয়ে নিতে গিয়েছিল, যাতে আহান কিছু করার পরে ওদের বিয়েটা দিতে রাজি হন উনি। গতকালই গিয়েছিল, কিন্তু রিয়ার আব্বু আহানদের অবস্থা দেখে আরও বিগড়ে গিয়েছেন। উনি কোনো মতেই রাজি তো হলেনই না, উল্টো আহানের প্যারেন্টসকে অপমান করেছেন বাজেভাবে। এতে আহানও খেপে গিয়েছে। আবার রিয়ার আব্বু আজ দুপুরে রিয়ার বিয়ের ব্যবস্থা করেছে ইউএসএ চাকরি করে এক ছেলের সাথে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা। তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে সকাল 10টার ভেতরে পালিয়ে বিয়ে করে নেবে। সাক্ষী আমরা, সিম্পল। তিলোর এসবে কখনোই মত থাকে না, আজও নেই। আবার ওদের ভালোবাসা বিচ্ছেদেও তিলো একদমই চায় না। উভয় সংকটে পড়েছে ও। খুক খুক করে দুইবার কেশে গলাটা পরিষ্কার করেই বলল, এটা কি ঠিক হবে অনি? বাবা মায়ের অমতে কি ওরা সুখী হবে? অনেক বিরক্ত হয়েই বলল, মানুষ মাত্রই ভুল হয়। আঙ্কেলের যে ভুল হচ্ছে না, তার কোনো গ্যারান্টি আছে? তাছাড়া ওরা ওকে ওপরকে ছাড়া সুখী হবে না। এখন একসাথে থেকেই না হয় দেখুক। তুই দয়া করে নীতি কথার ঝুড়ি নিয়ে লেকচার দিতে বসিস না তোর প্রফেসর ভাইয়ের মতো। প্লিজ বুড্ডি, মাইনা নে। একটু থেমেই আবারও বলল, থাক, তোর আর আশা লাগবে না, আমরা যথেষ্ট ওদের জন্য। তুই বরং ক্লাস করে পরে আমাদের নোটস দিস। কাজটা রিপার ছিল যদিও, এখন তুই নে দায়িত্ব। তিলো ব্যস্ত ভঙ্গিতেই বলল, এই হে, রাগ করছিস নাকি? সরি, আর বলছি না। আমি যাব তোদের সাথে। কখনো এমন বিয়ে দেখিনি। আজ সেই স্বাদও পূরণ হবে। রাগ করিস না প্লিজ। অনেক অভিমানী সুরেই বলল, আচ্ছা ঠিক আছে, সকাল 8টার মধ্যে রিয়ার বাড়ির মোড়ের মাথায় গ্রোসারি শপিং ওই যে সুপার শপের সামনে এসে দাঁড়াস, আমরাও যাব। তিলো সম্মতি দিয়ে ফোন কেটে দিল। তিলো পুরো বিষয়টা নিয়েই বেশ উত্তেজনা অনুভব করছে, রোমাঞ্চকর গন্ধ পাচ্ছে। ওর বেশ ভালোই লাগছে। এর আগে কাউকে ও এই ধরনের বিষয়ে সাহায্য করেনি, আর না নিজে কখনো ভেবে দেখেছে। আজ প্রথম অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। তিলো নিজের অজান্তেই ওদের সুখের জন্য প্রার্থনা করলো। বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে ঢুকে জোরে শাওয়ার ছেড়ে তার নিচেই দাঁড়ালো। এখন একটু ভালো লাগছে। তীব্র মাথা ধরাটা শাওয়ারের পানির সাথে অনেকটাই চলে যাচ্ছে যেন। লম্বা একটা শাওয়ার সেরে তিলো রেডি হয়ে নিল বাইরে
যেতে হবে বলে। রুম থেকে বেরিয়ে নাসিরা পারভিনকে দেখলো রান্নাঘরে সকলের নাস্তা তৈরি করতে। উনি ফজরের নামাজ আদায় করেই কাজটা করেন। আনিস সাহেবের আবার সকাল 8:30টার ভেতর বের হতে হয়। তিরও বের হতেই নাসিরা পারভিন ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললেন, এত সকালে যে কুড়ি কুমারী ঘুম ভেঙে গেল, তা এখন কোথায় যাচ্ছ? তিরও এক মুহূর্ত ভেবে তারপর বলল, দ্রুত যেতে হবে আজকে আম্মা, একটু কাজ আছে। নাস্তা কি রেডি হয়েছে? নাসিরা পারভিন বললেন, নাস্তা এখনই করবে, ভার্সিটির আগে বাড়ি ফিরবি না। তিরও টেবিলে বসতে বসতেই বলল, সময় হবে না, এক্ষুনি দাও। নাসিরা পারভিন তৈরি হওয়া রুটি আর একটা বাটিতে সবজি আর মাংস তুলতে তুলতে বললেন, তোরও আবার ব্যস্ততা। বাবা, মেয়ে আমার বড় হয়ে গেছে। তিলো ওনার কথার প্রত্যুত্তরে কেবল হাসলো। ওর মাথায় এখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। রিয়া কি ঠিক মতো পালাতে পারবে? ওদের বিয়েটা নির্ধারিত হবে তো? ইত্যাদি ইত্যাদি। তিলো কোনো রকমে খেয়ে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। তিলো সকলের আগে গিয়ে রিয়ার বাড়ির মোড়ের মাথায় গ্রোসারি সুপার শপের সামনে গিয়ে দাঁড়াবে ভেবেছিল, কিন্তু সে হতাশ হলো। সকলেই প্রায় দাঁড়িয়ে আছে। আহানের মাঝে আজ এক অন্যরকম ব্যস্ততা। তার চোখে মুখে উত্তেজনার আভাস। ওর ভঙ্গিমায় প্রকাশ পাচ্ছে ও আসলে দুশ্চিন্তাগ্রস্ত। রিয়া আদৌ আসার সুযোগ পাবে কিনা এটা সকলকেই ভাবাচ্ছে। সকলেই ভেতরের এক প্রকার উদ্গ্রীবতা কাজ করছে। অনি যেন আহানের চাইতে বেশি অধৈর্য। কারণটাও স্পষ্ট, নির্ধারিত সময় আরো আগেই পার হয়ে গিয়েছে। আহান কয়েকবার রিয়াকে ফোনে ট্রাই করলো, ফোনটা বন্ধ। আহানের ভেতরকার উত্তেজনা এখন হতাশায় পরিণত হয়ে যাচ্ছে। শরীরের রক্ত যেন রাতের ফাঁকা হাইওয়ে হয়ে ছেড়ে উত্তন্ন অরণ্যের রাস্তায় চলেছে। মীরা রিয়াকে দুটো গালিও দিল। এরপরে ওরা প্রায় 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়েই ছিল। একসময় হতাশ হয়ে চলে আসতে নেবে তখনই রিয়ার আগমন। সে দৌড়ে এসে ক্লান্ত ওদের সামনে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে রুকুর ভঙ্গিমায় হাঁপাচ্ছে। ওকে দেখতে পেয়ে সবার ভিতরেই একটা চাপা উচ্ছ্বাস কাজ করছে, যা ওরা কেউ কেউ প্রকাশ করেই ফেললো, আর কেউ কেউ প্রাধান্য দিল রাগটাকে। রিয়ার হাতে কোনো ব্যাগই ছিল না, একেবারে এক কাপড়ে বেরিয়ে এসেছে যেন। আহান ব্যস্ত ভঙ্গিমায় ছুটে গেল রিয়ার দিকে। রিয়া হঠাৎই আহানকে জড়িয়ে ধরলো আর নিজের আবেগটাকে আটকে রাখতেই পারলো না। হু হু করেই কেঁদে দিল। ওরা হয়তো ওদের দুজনের ভেতরে ঢুকতেই চায়নি। কেউ কোনো কথা বললোই না যতক্ষণ না ওদের ভেতরকার নাটকীয়তা বা আবেগের আদান প্রদান শেষ হলো। তিলোর হঠাৎই একটা উদ্ভট ইচ্ছা হলো, নিজের অবাধ্য মন যার কারণে সে পরবর্তীতে নিজেই লজ্জা পেয়েছে। ইচ্ছেটার সাথে আসলে সে নিজেই আরামদায়ক অনুভব করছিল না। অস্বস্তিকর একটা মুহূর্ত। সে আসলেই চাইছিল রিয়ার জীবনে আহানের মতো তার জীবনে কেউ থাকুক, যে তাকে ঠিক এতটাই ভালোবাসবে আর তিলো তার জন্য সব কিছু ছেড়ে দিতেও দ্বিধা বোধ করবে না। সে নিশ্চিন্তেই তার হাত আঁকড়ে ধরতে পারবে। একটা ভরসা করার মতো হাত, একটা কাজ যেখানে ও কাঁদতে পারবে, নিজের সমস্ত দুঃখ উজাড় করে দিতে পারবে চোখের পানিতে, যেটা সেই আস্থাপূর্ণ কাঁধটা ভিজিয়ে দিতে পারবে, এবং সেই ভরসাযোগ্য হাতটা ও চোখের পানি মুছিয়ে দেবে। ব্যাস এইটুকুই। এটা কি খুব বেশি কিছু? তিলোর মনে প্রশ্ন জাগলো, তবে তার উত্তর খুঁজে পাওয়ার তাগিদ ও এখনই অনুভব করছে না। তিলো যেতে দিল বিষয়টাকে একেবারে অস্পর্শ রেখে। রিয়া জানালো তাকে পালাতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। ওর বাবা বাসায় ছিল আর ওর ওপর ছিল নজরদারি। কাজের মহিলাকে নিজের লেটেস্ট মডেলে স্যামসাংয়ের ফোনটা উৎকোচ দিয়ে বেরিয়ে আসতে হয়েছে। রিয়াকে আর কেউই কিচ্ছু বলো না দেরি করে আসার জন্য। ওরা উৎফুল্ল মনে রওনা দিল কাজী অফিসের দিকে। তোকে তার বাবার গাড়িটা নিয়েই এসেছিল। আহান আর অনিকেত নিজেদের মোটর সাইকেলে, অনিকেতের পেছনেই মীরা উঠল। রিয়া তৌকুরের গাড়িতেই উঠল। বন্ধুদের অংশগ্রহণে ছোটখাটো একটা আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হলো আহান এবং রিয়ার বিয়ে। ওদের সাথে যোগ দিয়েছিল আহান এবং রিয়ার কয়েকজন কাজিন। এরপর ওরা কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরে আহান খাওয়ালো সবাইকে। আর ওরা বন্ধুরা আহানের খেয়ে ওকে বারবার লজ্জায় ফেলেছে। ওদের কথাগুলো তো মাঝে মাঝেই লাগাম ছাড়া হয়েই যাচ্ছে। এতে রিয়া খুব বেশি লজ্জায় পাচ্ছে। মনের সাথে তার নিজের ভেতরকার উচ্ছ্বাস চেপে রাখার
ভীষণ লড়াই হচ্ছে। এর ওপর ওদের দেওয়া যন্ত্রণা, রিয়া তো টিকে থাকায় দায় হয়ে পড়েছে ওদের মাঝে। আহান বিকেলের দিকে রিয়াকে নিয়ে নিজেদের বাড়িতেই ফিরল। আহানের বাবা মা উভয় ছোটোখাটো একটা ধাক্কায় খেয়েছে। আহান যে এমন করতে পারে এটা ওনাদের ধারণাতীত ছিল। আহানের মা বিষয়টাই খুশি হলেও মনে হলো না যে আহানের বাবা খুব একটা খুশি হয়েছে বলে। ওর বন্ধুরাও ছিল ওর সাথে। আহানের বাবা ওদের দেখে মুখে কিছু না বলেই ভিতরেই চলে গেলেন। আহান বিষয়টা খেয়াল করে নিজেও ওনার পিছনে পিছনে ঢুকলো। তবে বেরিয়ে এসে ওর ভাবভঙ্গি ভালো ছিল না। ওর বন্ধুরা ওকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। ও কিছু না বলে রিয়ার হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কেবল ফিরোজকে বলল ওদের অন্তত আজ রাতের জন্য ওর ফ্ল্যাটটায় জায়গা দিতে। এরপর ও কোনো একটা ব্যবস্থা করেই নেবে। ওরা প্রায় প্রত্যেকেই ঘটনার ব্যতীত হলো। ফিরোজ বিনা বাক্যে ব্যয় ওদের নিয়ে চলল নিজের ফ্ল্যাটে। ফিরোজের বাবা রাজশাহীর একজন স্বনামধন্য ব্যবসায়ী। ছেলে এই শহরে হোস্টেলে থাকতে কষ্ট হবে চিন্তা করে তিনি এখানকার ফ্ল্যাটটায় ছেলেকে থাকতে দিয়েছেন। তবে ফিরোজ যতগুলো রাত ওই ফ্ল্যাটটায় না কাটিয়েছে তার থেকে বেশিও বন্ধুদের বাড়িতেই কাটিয়েছে। তাদের বাড়ির ছাদে আড্ডা দিয়েই রাত পার করেছে। বিয়ার খেয়ে ফ্ল্যাটের ভবনটায় ছাদে চিটপটাং হয়ে কাটিয়েছে। ফিরোজ আহানকে আশ্বস্ত করলো যে ও যত দিন ইচ্ছা থাকতে পারে ওর সাথে। তিলোর আজকে মিশ্র অনুভূতি অনুভব হচ্ছে। আহান এবং রিয়ার বিয়ে হয়ে যাওয়ায় ও খুশি হচ্ছে ঠিকই, তবে ওদের বাড়ি ছাড়া হওয়ার ঘটনাটা খারাপও লাগছে। তিলোর মনে হয় না আহান বা রিয়া অনেক বেশি কষ্ট পেয়েছে। কিছুক্ষণ আগে রূপা ওকে নোটস পাঠিয়েছে। তিলো সেগুলোই খাতায় তুলে নিয়ে সবে শেষ করলো। রাত 11:30 বাজে সবে। 11টার ভেতরে ওদের বাড়ির সকলেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। ওর আজকে চোখের পাতায় ভেঙে ঘুম আসছে। গত রাতেই ঘুমাতে পারেনি, আর আজকে খানিকটা স্ট্রেস গিয়েছে ওর ওপর থেকেই। দুটো নতুন উপন্যাসের বই কিনেছে, পড়বে ভেবেছিল, কিন্তু আজ আর তার শক্তি নেই যেন। তিলো জানালাটা খুলে লাইট অফ করে শুয়ে পড়লো, আর প্রায় সাথে সাথেই ঘুমিয়েই পড়েছে। ঘুমিয়ে সে সুন্দর একটা স্বপ্ন দেখল, কিন্তু সেই স্বপ্নের মাঝখানেই ওকে সমাপ্তি টানতে হলো সেই বিশেষ বিরক্তিকর যন্ত্রণায়। নিস্তব্ধ রাতের নির্জনতার পর্দা ফুঁড়ে সেই তীক্ষ্ণ শব্দ তিলোর ঘুম ভাঙিয়ে ওর চোখে মুখে আপনা আপনি বিরক্তি ঢেলে দিল। চোখ বন্ধ অবস্থাতেই ওর ভ্রু কুঁচকে মুখ থেকে বিরক্তি প্রকাশ্য চ জাতীয় শব্দ বেরিয়ে আসলো। তিলো চোখ বন্ধ অবস্থাতেই হাতড়ে ফোনটা তুলে কেটে দিল। যত গুরুত্বপূর্ণ হোক ওর ধরার ইচ্ছেই নেই, কিন্তু অসভ্য যন্ত্রটা আবারও বেজে উঠল। তিলো এবার ফোন বন্ধ করতে পাওয়ার বাটনে চাপ দিয়ে পাওয়ার অফ অপশনটায় আঙ্গুল ছোঁয়াতেই ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই এক প্রকার আটকেই উঠল। নতুন ফোন কেনার পর প্রায় সবার নাম্বার দিয়ে তিলো সেভ করে রেখেছিল, যদিও অর্ধেকের বেশি মানুষকে ও কখনো ফোন করেইনি, শুধু সেভ করেছিল। সেরকমই একজন যাকে ও কোনোদিন কলই করেনি। ফোনের স্ক্রিন অরিকের নামটা ভেসে উঠেছে। তিলো যেন বিশ্বাসই হলো না। এক মুহূর্তের জন্য ওর ভেতর অবচেতন একটা আনন্দ ছুঁয়ে গেল, একদম সমুদ্রের একটা ঢেউয়ের মতো, যেটা একবার ছুঁয়ে চলে গেল। এই জন্য যে অরিক ওকে কল করেছে, মানে ওকে গুরুত্বপূর্ণ কেউ। পর মুহূর্তেই তিলোর রাগ হলো, ভীষণ রাগ হলো ওর ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য। তিলো একটু থেমে মনে করার চেষ্টা করলো এতক্ষণ ধরে দেখতে থাকা স্বপ্নটাকে। ও কিছুতেই মনে করতেই পারলো না। এইটুকু জানে যে স্বপ্নটা সুন্দর ছিল, যা ও উপভোগ করে ঘুমের মাঝে একটা আনন্দ অনুভব করতেই পারছিল। স্বপ্নটার জন্য ওর আফসোস হচ্ছে, যেটা অরিকের উপর রাগ হিসেবে জমা হচ্ছে ও কর্তৃক। তিলোর ভাবনার মাঝে ফোনটা কেটে আবার বেজে উঠল। তিলো কঠিন কিছু কথা ওকে শোনানোর উদ্দেশ্যে এই কলটা রিসিভ করে কানে ধরে কিছু বলতে যাবে, তার আগে অরিক গলা খাকারি দিয়ে বলে ওঠে, ফোন ধরতে তোর এত সময় লাগে কেন? কি করছিস বসে বসে? বিগত 24 ঘন্টার মধ্যে তিলো এই তৃতীয়বারের মতো অবাক হলো। অরিকের কণ্ঠে স্পষ্ট অধিকারবোধ। তিলো নিজের অবাক হওয়ার পর্যায় থেকে দ্রুত নেমে এলো। এত রাতে মানুষ কি করে, এটাও প্রশ্ন। তিলো ঝাঁঝালো কণ্ঠেই বলল, তোর সমস্যা কি আগে সেটা বল। এত রাতে মানুষ কি করে? কি করে? হ্যাঁ, একটা মানুষের ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করছিস সে কি করছে? তুই ঘুমাচ্ছিলি? অরিকের কণ্ঠে আশ্চর্য। কেবল 12:30 বাজে আর তুই ঘুমাচ্ছিলি? এত তাড়াতাড়ি ঘুমালে পড়বেটা কে? হ্যাঁ, আজকে ভার্সিটি কেন আসিস নি? বাড়িতে জানেন, আমি জানাবো। দেখ তিল, তুই কিন্তু অনেক ফাঁকি দিচ্ছিস। সেমিস্টার পরীক্ষা কি করবি তুই? তোকে ভাবতে হবে না সেটা নিয়ে।
আমার লাইফ আমি দেখব। ভার্সিটি আমার বাপের টাকায় আমি পড়ি। তোর কি? আমি ফাঁকি দিলে আমি ভুগবো। তোর কি? এমনিতে তো আমার সাথে কারো যোগাযোগ থাকা না থাকা সমান। এখন এত জ্ঞান দিচ্ছিস কেন? অনেক তিলোর শেষ কথাটায় সামান্য আঘাত পেলেও সেটা লুকিয়ে কিছু বলার আগেই তিলো আবারও কিছু কথা শুনিয়ে ফোন কেটেই দিল। তিলো ফোন কেটে দেওয়ার পরেও কিছু সময় পর্যন্ত অনেক কানে ফোনটা ধরেই রাখলো। ওর ভেতর একটা জড়তা হঠাৎই পরজীবী হয়ে অবস্থান করে নিয়েছে। ও যেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। তিলো ফোন কেটে দেওয়ার পরপরই আর ঘুমিয়ে আসছে না। অনেকের উপরও মহা বিরক্ত। ছোটোখাটো প্রতিশোধ নিতেই ইচ্ছে করছে। কিছু সময় ভেবেই একটা উপায়ও বের করে ফেলো, আর সেটা সেই মুহূর্তেই করার পদক্ষেপ নিয়েই নিল। অনি নিজের বেডরুমে লাইট অফ করে বিছানার ওপর গোটগাট হয়ে বসে ল্যাপটপে একটা হরর মুভি দেখছে। প্রথমে যতটা সাহস নিয়ে দেখা শুরু করেছিল, মুভিটার যত গভীরে যাচ্ছে ওর সাহস কমতে শুরু করেছে। এই মুহূর্তে ওর সাহসের লেভেল একেবারেই শূন্য। রীতিমতো ওর হাত পা কাঁপছে। মাঝে মাঝেই মুখে হাত দিতে ঢেকে আঙ্গুলের ফাঁক থেকে দেখছেও। মাঝে মাঝেই মৃদু চিৎকার করে উঠছে। বাড়িতে কেবল ওর মাই আছেন, যিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন। অনির বাবা ওর ভাইকে নিয়ে ইন্ডিয়ার চায়নাতে গিয়েছে ডাক্তার দেখাতে। অনি এখন এক প্রকার স্বাধীন, যেটার পূর্ণ প্রয়োগ সে করছে। অনির এবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে, কিন্তু ও যেতেই পারছে না। যতটাই ভয় পেয়েছে, ও যেন নড়তেই ভুলে গিয়েছে। তাতে দাঁত বাড়ি খাচ্ছে বললেও ও মাঝে মাঝে অনুভব করতেই পারছে, খট করে নিচে পাঙা রাখলে যদি খাটের তলা থেকে কেউ হাত বাড়িয়ে ওর পাঙা টান দেয়। সেই ভয়ে পা মাটিতে রেখে ওয়াশরুম পর্যন্ত যেতেই পারছে না। রুমের লাইটের সুইচ দরজার পাশে, যেখানে যেতে ওকে নামিয়েতেই হবে। হরর মুভির ছোটোখাটো চলাফেরাও আতঙ্ক। এর মধ্যেই লিড ক্যারেক্টারের একটা ফোন আসে। ফোনটা বেজে উঠতেই সে আটকে ওঠে, আর ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়। এবং সেই মুহূর্তেই অনির ফোনটাও বেজে উঠল। অনি যেন এক প্রকার লাফিয়ে উঠল হঠাৎ আওয়াজটায়। ওর বেগও বেড়েই গেল। ভাগ্যিস পুরোপুরি যায়নি। অনি মুখে থুতু দিয়ে ল্যাপটপের থেকে কিছুটা দূরে রাখা ফোনটা হাতে নিল। নিজের হৃৎপিণ্ডে হাতুড়ি পেটার শব্দ করে ফোনে কানে বেজেও চলেছে। অনি স্ক্রিনে তাকিয়ে তিলোর নামটা দেখে কলটা রিসিভ করতে কয়েকটা গালি ছাড়লো ওকে। তিলো চুপ করে থেকেই ওর গালাগালি শেষ হওয়ার পর বলল, অনিমা সুন্দরী, একটা উপকার করবে সোনা? তিলোর মধু বর্ষণ কণ্ঠ শুনে অনির ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এলো, আর ওর পুরো নাম ধরেই ডাকলো। ওর ভেতরের ভয়টা অনেকটাই কমে গিয়েছে। অনি ল্যাপটপটা ফোল্ড করে বিছানা ছেড়ে নেমে ফোন কানে ধরতেই ওয়াশরুমে ঢুকে তিলোকে পরে ফোন করছে বলেই কেটে দিল কলটা কাটতেই আবারও ভয় করছে ওর, তবে আলো থাকায় তার তীব্রতা কম। অনি ফ্রেশ হয়ে এসে ওকে কল করলো হোয়াটসঅ্যাপে। তিলো ওকে কেবল বলল, দোস্ত, তোকে একটা নাম্বার দিচ্ছি, প্লিজ কিছু কর, আমাকে জ্বালিয়ে মারছে এটা। অনি সামান্য উদ্বেগ নিয়েই বলল, কি হয়েছে তোর? খুলে বল। খুলে বন্ধ করে যেভাবেই বলি না কেন, আসল কথা হলো আননোন নাম্বার মেয়ের গলা পেলে যা হয় আর কি, সামনাসামনি না দেখে ওরা যা করে। তো এখানে আমি কি করব? তুই কী সব হাবি ছাবি গালাগালি করে এসব সামলে নিস, সেটাই করবি। তোকে কে বললো? গাধি, তুই নিচে বলছিস আর এখন ভুলে যাচ্ছিস। যাই হোক, আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি নাম্বারটা। তিলো অনিকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। অনি হ্যাপলার মতো ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মনে করার চেষ্টা করলো কবে ও তিলোকে এমন অদ্ভুত কোনো কথা বলেছে, কিন্তু ওর মনেই পড়ছে না। তিলো ওকে সরাসরি অনেকের নাম্বার দিতে পারছে না, এতে অনেকে সায় দেওয়া হবে। তিলো আড়াল থেকে কাজটা করবে, অনেকে সরাসরি অনেকের সাথে যোগাযোগ করার সম্মতির বিষয়ে বলবে না। তিলো দু কুলেই ঠিক রাখতে চায়। অনেক কিছু বললেও সে উত্তর ও প্রস্তুত রেখেছে। তিলো অনেকে ফোন নাম্বার টেক্সট করে পাঠায়, আর সাথে অনুরোধ করে অন্তত একবার ফোন করতে। যেভাবে ছেলেরা আননোন নাম্বারে কল করে ডিস্টার্ব করে, সেভাবেই যেন অনি করে। তিলো নিজের দায়টা এড়িয়ে যায় সম্পূর্ণ। অনি অনেক ইতস্ততা করে অবশেষে সিদ্ধান্ত নেয় কল করবে। ফোন নাম্বারটা ডায়াল করতেও ওর কেমন অস্বস্তি হচ্ছে। এরপরও করলো কেবল সে তিলোকে কথা দিয়েছে বলে। প্রথমবার ফোনটা বেজেই কেটে গেল, দ্বিতীয় এবং তৃতীয়বারও। অনি হতাশ হয়েছে ঠিকই, তবে মনে মনে খুশিও হয়েছে।
হাঁপ ছেড়ে বাঁচলো সে। তিলোকে টেক্সট করলো, ফোন ধরেনি। এতে তিলোর মেজাজটাই খারাপ হলো। অনেক ফোন সাইলেন্ট করেই রেখেছে। ছেলেটার বুদ্ধি আছে যেটুকু তিলোর নেই। তবে তিলো জানে অনি একবার জানতে পারলে যে এটা অরিকের নাম্বার, অরিককে বিরক্ত করে করে মাথা খারাপ করে দেবে। অনির আগে 2টা ব্রেকআপ হয়েছে ওর অতিরিক্ত কথার দরুন। ভেবে তিলোর পৈশাচিক আনন্দ অনুভব হচ্ছে। সে খুশি মনেই ঘুমিয়েই পড়লো। পরদিন ভার্সিটি যাওয়ার আগে অনি আরেকবার ট্রাই করলো। এবার প্রথমেই ফোনটা তুললো অরিক। ছোট্ট করে হ্যালো বলে জিজ্ঞাসা করলো। কে বলছেন? অনেক ঘন একটা শ্বাস নিয়ে বুকে ফু দিয়েই নরম কণ্ঠে বলল, তুমি চিনতে পারছো না আমাকে প্রিয়? এতটা কেয়ারলেস তুমি? বলেই ন্যাকা কান্নার সুর তুলল। অরিক ভ্যাবা জায়গা খেয়ে গিয়েছে। ও রুক্ষ কণ্ঠে বলল, সরি, রং নাম্বার। বলে কল কাটতে যেতেই অনি এক প্রকার চিৎকার করেই বলে উঠল, এই তুমি কল কাটছো কেন? একদম কাটবে না। একে তো চিনতে পারলে না, এখন আবার ইগনোর করছো। শোনো না শোনা, আই এম সরি। তোমার মনে পড়ে না আমরা একসাথে কতদিন কাটিয়েছি, কত রাত তোমার বাইকের পেছনে থেকে তোমাকে চাপটে ধরে রাতের ফাঁকা হাইওয়ে ঘুরেছি, কত। অনির কথা শেষ হওয়ার আগেই ফোনটা টু টু শব্দ কেটে গেল। অনি নিজের চেহারাটা আয়নায় দেখে বিরক্তির প্রকাশ করেই মুখ করেই বলল, ছ্যাঁচড়া কোথাকার। অনি নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাজটা করছিল। নিজের অভিনয়ের ভঙ্গিমার উপর নজর দিতেই তবেই অনেক সন্দেহ হলো। ছেলেটাকে ব্যক্তিত্ব সম্পূর্ণ মনে হচ্ছে। তার পক্ষে তিলোর বর্ণনা মতে ওই ফালতু কাজটা করা আদৌ কি সম্ভব? অনি 7-5 না ভেবেই আবারও কল করলো। এবার অরিক ফোন তুলে ওকে কিছু বলতে না দিয়ে ঝাঁঝালো কণ্ঠেই পড়ল, দেখুন আপনি রং নাম্বার ডায়াল করছেন, আমি সে নই। অনি মসৃণ কণ্ঠেই বলল, তাহলে কে তুমি প্রিয়? আমি তার উত্তর দিতে বাধ্য নই। অরিক ফোনটা কাটতে যাবে তখনই ওর মা ওর রুমের দরজায় দাঁড়িয়ে ওকে বলে, খেতে আয় অরিক, ভাত শিখিতে যাবি না? এত দেরি করছিস কেন? অভ্র আর তোর বাবা বসে আছে। আসছি মা। অরিক শব্দ দুটো উচ্চারণ করে কল কেটে দিল। এদিকে অনি স্তম্ভিত। ও নামটা শুনেছে, আর ভার্সিটি, ইনি কি প্রফেসর অরিক? অনি নিজের কানে তখনও ফোনটা ধরেই আছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। তিলোকে সামনে পেলে যেন জড়িয়ে ধরে চুমু খেত। তারপরও খটকা লাগছে। তিলো সিধে নাম্বার টিপে কেন? ভার্সিটিতে গিয়ে অনি তিলোর সাথে কথা না বলেই চুপচাপ ক্লাস করেই যাচ্ছে। আজকে আন আর রিয়াও ক্লাস এসেছে, যদিও তাদের আসার কথা না। সবাই তাদের নিয়েই মেতে আছে, ওদের লজ্জাও দিচ্ছে। তাই এত কথা বলা মেয়েটা অনি যে একেবারে চুপচাপ আছে এটা কারো খেয়াল করার ফুসরতি হয়নি। তবে রিপা পিছুটা খেয়াল করলেও গুরুত্বই দেয়নি। লাঞ্চ টাইমে আজকে অনেকেই খুঁজে পাওয়া যায়নি। সবার চোখের আড়লে সে কোথাও চলে গিয়েছে। এটা কেবল তিলোর চোখেই পড়েছে। তিলো বুঝতে পেরেছে অনেক কোথায় যেতে পারে। মনে মনে সে হাসতে সক্ষম হলো। অনি অরিককে খুঁজে বের করেছে। অরিক অন্য একজন প্রফেসরের সাথেই কথা বলছে। অনি আড়াল থেকে ওর উপর চোখ রেখে আরেকবার কলটা করলো। অরিকের ফোনটা পকেটেই বেজে উঠলো। অরিককে সেটা বের করতে দেখেই অনি তাড়াতাড়ি ফোন কেটে দিল। অনির তো খুশিতে এখন ডিগবাজি খেতে ইচ্ছে করছে। সত্যি এটা অরিকের নাম্বার। অনি ওখানে আর দাঁড়ালোই না, ছুটে চলে আসলো নিজের বন্ধু মহলে। ভার্সিটি শেষে অনি তিলোকে নাম্বারটা সম্পর্কে জিজ্ঞাসা করে বলল, তুই কি ইচ্ছে করে প্রফেসরের নাম্বার আমাকে দিয়েছিস? তিলো যেন কিছুই জানে না, মন ভঙ্গিতে অবাক হয়েই বলল, কোন প্রফেসর? অরিক স্যার। কি বলছিস? আমি কেন দেব তোকে? তাহলে বোধহয় ওই নাম্বারটা দিতে গিয়ে চলে গেছে। ওকে, তুই সেই নাম্বারটাতে। তিলো এবার আবিষ্কার করলো সে বিপদে পড়েছে। এক মুহূর্ত ভেবে তারপর বলল, তোকে নাম্বারটা দিয়েই ডিলিট করে দিয়েছি দোস্ত। ভাইয়ার নাম্বার গিয়েছে সেটা খেয়াল করিনি। অনি বেশ ভালো করেই বুঝতে পারছে তিলো মিথ্যা বলছে। তাতে কি, ও তিলোর কাছে নাম্বারটা চাইতেই চেয়েছিল, কিন্তু কিছু জড়তার কারণে পারছিল না। এখন সে খুব খুশি। তবে তা মুখে প্রকাশ না করে হঠাৎই বলল, চল তোকে আইসক্রিম খাওয়াই। তিলো ব্রু কুচকেই বলল, আইসক্রিম? তুই কিপটা, আমাকে আইসক্রিম খাওয়াবি? অনি আমতা আমতা করেই বলল, এসব কি দিন? আমার কি মাঝে মাঝে বন্ধুদের খাওয়াতে ইচ্ছে করে না? বন্ধুদের? তাহলে সবাইকে আসতে বলি। আজব তো, এত টাকা এখন নেই, পরে ওদের খাওয়াবো। তুই না খেলে পর আমার এই টাকাটাও বেঁচে যাবে। রাগিস কেন? রাগ করবো না। না চল। তিলো আর অনি ভার্সিটি থেকে অনেকটা দূরে একটা আইসক্রিম পার্লারে এসে ঢুকলো। দোকানটা নতুন, শপিং মলের পাশে।
অনি দুটো চকলেট ফ্লেভারের আইসক্রিম অর্ডার দিয়ে এসে তিলোর সামনে বসলো। অনি ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিন স্ক্রল করেই যাচ্ছে। তিলো একই কাজ করতে করতে আইসক্রিমটা আসলে সামনে তাকালো। চোখ ঘোরাতেই গিয়ে এক দৃশ্য চোখে পড়তেই তিলো স্তম্ভিত। ও দোকানের দরজা থেকে তিলোকে বের হতে দেখলো একটা অচেনা ছেলের হাত ধরে। তিলো চরম অবাক। এক মুহূর্তে তাকিয়ে মনে হলো এটা তুলি। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে নিজেকেই প্রশ্ন করলো, তুলি ঈশানকে ফেলে এখানে আসবে কেন? তিলো এরপরও নিজের খটখাটা কাটিয়ে উঠতেই পারল না, চেয়ার ছেড়ে উঠে গেল। অনি বিষয়টা লক্ষ্য করে অবাক হয়ে ওকে ডাকলো। তিলো ওকে পাত্তা না দিয়ে বাইরে গিয়ে এলো তুলিকে খুঁজতে। ওর কাছে স্পষ্ট হলো মেয়েটা আসলে তুলি। তিলো যতক্ষণে চিন্তা করলো ও ডাকবে ততক্ষণে তুলি রিকশায় উঠেই পড়েছে। ওর পাশের ছেলেটা উঠে বসলো আর রিকশাটা চলতে শুরু করলো। দুপুরের এই সময়টায় সাধারণত আশেপাশের মানুষজনের চলাচল তুলনামূলক কমে যায়। খুব ভিড় না হওয়ায় তিলো স্পষ্টভাবে তুলিকে দেখতে পেয়েছে, যেটাকে সে চোখের ভুল বলতে পারেই না। রিকশাটা চলে যাওয়ার পর অনিও আসলো সেখানে। তিলোকে অবিশ্বাসের দৃষ্টিতে একদিকে চেয়ে থাকতে দেখে সেও সেদিকে তাকালো, তবে তার চোখে কিছুই পড়ল না। রিকশাটার হুড ততক্ষণে উঠে গিয়েছে। অনি তিলোর কাঁধে হাত রেখেই বলল, কিরে ওভাবে ছুটে আসলে কেন? কাউকে দেখেছিস? তিলো ছোট্ট করে হুম বলেই ফোন করে ওর মাকে ডায়াল করলো। প্রথমবারেই নাসিরা পারভিন ফোনটা রিসিভ করলেন। আনুষ্ঠানিক কথাগুলো সেরেই তিলো জিজ্ঞাসা করলো, আপু কোথায় আম্মা? কে তুলি? ও তো আজকে একটু বাইরে গিয়েছে, একটা ফোন কিনবে। তোর বাবার কাছ থেকে টাকা নিল তো, আর ঈশানের জন্য ফর্মুলা মিল্ক কিনবে। কেন রে? তিলো নিজের মস্তিষ্কে পুরো বিষয়টাকে একবার সাজিয়ে বলল, না কিছু না, এমনি। আচ্ছা রাখছি, আমি বাড়ি ফিরছি। কথাটা বলেই তিলো কল কেটে দিল। নাসিরা পারভিন ওর কথায় খুব বেশি মাথা ঘামালেনি না। তিলো ফোনটা রাখতেই অনি একেবারেই ছেঁকে ধরলো ওকে। কি সমস্যা তোর? আমাকে একবার একটু বলতে কি হয় তোর? এদিকে কৌতূহলে আমার কেঁদে ফেলার জোগাড়। কি দেখেছিস তুই? তিলো দোকানটার ভিতরেই ঢুকতে ঢুকতেই বলল, একটা মেয়েকে দেখে তুলিয়াপু মনে হলো, তাই। সত্যি তুলিয়াপু এখানে? তিলো পূর্বের চেয়ারটায় বসে বলল, জানি না, মেয়েটা একটা ছেলের হাত ধরেছিল। আপু কি করে হবে? অনি গলতে শুরু করা আইসক্রিমের এক চামচ গালে দিয়ে বলল, সেটাই, তার জন্য পুরো আইসক্রিমের মজা তুই নষ্ট করলি। এখন খাওয়া শুরু কর। তিলো চিন্তিত ভঙ্গিতে খাচ্ছে আর মনে মনে ভেবেই চলেছে। অনেকটা ভাবার পর অনির দিকে না তাকিয়েই বলল, অনিমা একটা কথা বলতো, হুট করে যে আপুর ডিভোর্স হয়ে গেল, এই যে তার উপর এমন একটা ব্লেম দিয়ে, আপু এত চুপচাপ আছে কেন? আই মিন, একবারও সেটা মিথ্যে বলে দাবি নিয়ে গেল না ভাইয়ার বাড়িতে? আর ভাইয়ার বাড়ির লোকজনও সেদিন কিছুই বলল না কেন? এবার অনিরও ভাবান্তর হলো। ও হাতের ফোনটা টেবিলের ওপর রেখে সেটার পাওয়ার বাটন টিপে স্ক্রিন অফ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেই বলল, জানি না, বুঝতে পারছি না, হয়তো সে ঝামেলা করতে চাচ্ছে না। তিলো হুশ করে একটা নিঃশ্বাস ফেলেই বলল, এটা খোঁড়া যুক্তি। ঈশানের কথা ভেবেও কি একবার সে বলবে না ইমন ভাইয়াকে? আমি তো এই কয়েকদিনে ওকে একবারও ভাইয়ার সাথে যোগাযোগ করার ন্যূনতম চেষ্টা করতেও দেখিনি। আম্মাও চুপচাপ। স্ট্রেঞ্জ। এটা তো আমি ভেবেই দেখিনি ইয়ার। ডিভোর্স হয়ে গেলেও তুলিয়াপুর মতো মেয়েরা অন্তত একবার তো নিজের উপরে আনা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে। তিলো ওকে থামিয়ে দিয়ে বলল, না না, অভিযোগটা হয়তো মিথ্যে না, ভুল আপুর আছে, তাই সে চুপ করে আছে। বেশি ঘাটালে সেই আবর্জনা স্তূপে নিচে পড়বে। অনেক অবাক দৃষ্টিতে তিলোর দিকে তাকিয়ে বলল, তোর এখন নিজের বোনকে সন্দেহ হচ্ছে? না করার কোনো কারণ নেই, প্রকৃত কারণও আড়াল করে গিয়েছে। তাছাড়া কেউ পুরোপুরি পবিত্র হয় না। আমরা মানুষ, নিজের বোন বলে তার অপরাধ না দেখার তো কোনো কারণ নেই। তুলিয়াপু, এটা তিল, ভুলে যাস না। মানব মস্তিষ্ক না অনেক বেশি রহস্যময়। কখন কি ইচ্ছে করে সেটা হয়তো সেই মস্তিষ্ক ধারক মানুষটাও বুঝতে পারে না। তাই বিয়ের আগের তুলিয়াপু আর এখনকার তুলিয়াপুর মধ্যে পার্থক্য আসলেও সেটা অস্বাভাবিক কিছু না। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই তিলোর আইসক্রিমটুকুও শেষ হলো। তিলো উঠে দাঁড়ালো। অনি ব্যস্ত ভঙ্গিতেই বলে উঠল, উঠে পড়লি কেন? একটু বস, আমারটা শেষ হোক, একেবারে যাই। তিলো কণ্ঠে কোমলতা এনেই বলল, সরি ইয়ার, বাড়ি যাওয়াটা জরুরি। তোর কচ্ছপ গতিতে খাওয়া শেষ হতে সময় লাগবে, পরে একদিন অপেক্ষা করব। এখন যাই। কথাটা বলেই তিলো আর দাঁড়ালোই না, দোকান থেকে বেরিয়ে গেল। অনি ওকে দুইবার ডেকে থেমে গিয়ে সামনে ফিরে স্বাগতোক্তি করলো। খাওয়ালাম আমি, আর আমার জন্য একটু সময় দাঁড়ালো না?
লাগবে না আমার তোদের কাউকে। অনিও দ্রুত শেষ করে বিলটা দিয়ে বেরিয়ে পড়লো নিজের বাড়ির উদ্দেশ্যে। তিলো রিকশায় বসা অবস্থাতেই ভাড়াটা বের করে হাতে ধরে রাখলো, যেন একটুকু সময় দিতেই ওর বড় ক্ষতি হয়ে যাবে। নিজের ভেতরকার অস্থিরতা কাটাতে বারবার পা দোলাচ্ছে। বাড়ির সামনে রিকশাটা থামতেই তিলো খুচরা টাকা দিয়ে নেমে পড়লো। তড়িঘড়ি করে বাড়ির সামনের বারান্দার দাঁড়িয়ে কলিং বেল টিপলো। দরজা খুলতে খুলতে একটু দেরি হচ্ছে দেখেই তিলো আবারও বিরক্ত হয়ে আবারও বেল টিপলো। এবার নাসিরা পারভিনের গলা শোনা যাচ্ছে। আসছি তো, এভাবে অভদ্র মতন বেল বাজাচ্ছিস কেন? বলতে বলতেই উনি দরজা খুলে দিলেন। উনি দরজা খুলতেই তিলো ব্যস্ত ভঙ্গিতেই বলল, আপু এখনো আসেনি? না, ওর দেরি হবে আসতে, বলে গিয়েছে। তিলো নিজেকে শান্ত করতে জোর যে একটা নিঃশ্বাস নিয়েই বলল, আম্মা, আপুর কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? তিলোর প্রশ্নটায় নাসিরা পারভিন চমকে উঠলেন। হঠাৎ করেই উনি ঘামতে শুরু করেছেন। তিলোর জেনে যাওয়াটা এবং হাজার বারণ সত্ত্বেও তুলির স্পর্ধাটা ওনাকে একই সাথেই কয়েক রকমের অনুভূতি এনে দিচ্ছে। কৌতূহল, তিলো জানলো কিভাবে? রাগ, তুলি ওনার বারণ সত্ত্বেও আবারও ওনার কথার অবাধ্য হওয়ার সাহস পেল কিভাবে? ভয়, এখন কি সকলেই ধীরে ধীরে চিনে যাবে? বিরক্তি, এই মাত্র বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এসে তিলোর প্রশ্নের মুখোমুখি হওয়ার কারণে, সাথে সাহায্য পাওয়ার তাড়না। এই মিশ্র অনুভূতিটা আরেক ধরনের অনুভূতির অবতারণা করছে, তা হলো উত্তেজনা। উনি নিজের কানের পাশ দিয়ে ঘামের সরু ধারায় বয়ে চলা অনুভব করতে পারছেন। চুপ করে হতাশ দৃষ্টি ফেলে রেখেছেন তিলোর উপর। ওনাকে চুপ করে থাকতে দেখে তিলো বলল, কি হলো কি? চুপ করে আছো কেন? তুমি জানো তাই না? কি 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 জানাবো? কি আজগুবি কথা বলছিস হঠাৎ করে? রাস্তার রোদে তোর মাথা গেল নাকি? তুই বস, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি। কথাটা বলেই উনি পিছনে ফিরে রান্নাঘরের দিকে যেতে নিতেই তিলো শান্ত এবং একই সাথে কম্পিত কণ্ঠে বলে উঠল, ঈশান ইমন ভাইয়ার ছেলে না, তাই না আম্মা? নাসিরা পারভিন থমকে দাঁড়ালেন তিলোর কথাটা ওনার কর্ণগ্রহরে প্রবেশ মাত্র। উনি হঠাৎই নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, যেটা ওনার অজানা থেকেই ঘটে গেল। উনি পিছনে ফিরতেই তিলোর মুখোমুখি হলেন এবং ওর চোখে চোখ রেখেই তাকালেন। ওনার চোয়াল শক্ত হয়ে উঠল আর উনি নিজের ডান হাতটা তুলে তিলোর গালে বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় তিলো হতভম্ব হয়ে গেল। তিলোর মুখটা একদিকে ঘুরে গেল। ও গালে হাত দিয়ে ছলছল চোখে নাসিরা পারভিনের দিকে তাকালো। চোখে তার কৌতূহল। নাসিরা পারভিন শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বললেন, তুলির নামে একদম বাজে কথা বলবি না। যা বলেছিস প্যাস, এই কথা বাহিরে নিবি না। আমাদের তিনজনের বাহিরে আর কেউ জানবে না এই কথা। তিলো নিজের বুঝিয়ে আসা গলাটা দুইবার কেশে পরিষ্কার করে নিয়ে বলল, তাহলে সেটাই সত্যি? না, ঈশান ইমনের ছেলে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুই যে তুলির বিষয়ে কথাগুলো জেনে গেলি, এটা আর কাউকে বলবি না, তোর বাবাকেও না। তুমি আপুকে কিছু বলো না কেন? তিল একটা কথাও বাড়াবে না এই নিয়ে। এখন ঘরে যাও। কিন্তু আম্মা, আব্বুর থেকে লুকিয়ে? আমি তোমাকে থামতে বলেছি। বড় হয়েছ, কোথায় থেমে যাওয়া উচিত এতটুকু যদি এখনো না শেখো, তা কবে শিখবে? ফ্রেশ হয়ে এসো, আমি খেতে দিচ্ছি। নাসিরা পারভিন তিলোকে আর কিছু বলতে না দিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন। তিলো সেখান থেকে নিজের রুমে চলে আসলো। চোখ থেকে এখন পানি পড়ছে ওর, ঠেকিয়ে রাখতেই পারল না। তিলোর অদ্ভুত লাগছে। পৃথিবীতে ও কাকে বিশ্বাস করতে পারে? নিজের এতদিনে চেনা বোনটাও আজ বদলে গেল।